নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানা চ্যানেলে আমি সুজাতা। দেখো, আজকে হলো আমাদের তৃতীয় শেষ দিন প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের। আর সবুজ ধান ক্ষেত দেখে আমার এখানে একটা কথাই মনে আসে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় সবুজ, এত সুন্দর, মন ভরে যায়। আর দেখো, আমরা ব্রেকফাস্ট টেবিলে স্নান টান করে বসে গেছি। আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার মন টন খারাপ হয়ে গেছে। 3 দিন খুব আনন্দ করলাম। আমরা সেদিনকে কর্নফ্লেক্স, কলা, দই এইসবই ব্রেকফাস্ট করেছি। যদিও কলা খাইনি, দই কর্নফ্লেক্সই খেয়েছি আমি, আমার হাজব্যান্ড আর কয়েকজন খেয়েছে। সুব্রত দা আর অপর্ণা দি একটু নিজেরা কথোপকথন করছে, আলোচনা। ওরা চা, ব্রেড, অমলেট, ডিম এই সমস্তই খেয়েছে। প্রদীপ দাও বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। সেনদাও চলে এসছে। সবাই একটু গল্প টল্প করছে শেষবারের মতন। সেনদার বেক মেয়েদানা তখনও রয়েছে টেবিলে, বাকিটা খাওয়া হবে। আর এদের কাছে রসগোল্লা কম্পালসারি ছিল। সত্যজিৎ দাও এসে গেলেন, সে চা নিয়ে বসেছে। সবাই মোটামুটি রেডি হয়ে প্যাকিং করে ব্রেকফাস্ট করি আমরা কিন্তু বেরিয়ে যাব। আর যাওয়ার আগে দেখো, ব্যালকনিটা সবুজে ঘেরা, বারান্দাটা আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার না বারান্দা দেখানোর থেকেও এই গাছগুলো দেখাতে বেশি ভালো লাগছে। তো বারান্দা কতটা তোমরা বুঝলে, কিন্তু ভীষণ চওড়া, খুব বড় বারান্দা, কিন্তু আমার সবুজটাই দেখতে ভালো লাগলো। আজকে আমরা থার্ড ডে, তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে রাস্তায় কি কি দেখবো বা কি করব সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। দেখো, সুবর্ণরেখা 1 আর 2 পাশাপাশি, অপর্ণাদি আর আমরা ছিলাম। সুবর্ণরেখা 2 বন্ধ হয়ে গেছে, অপর্ণাদির জন্য ওয়েট করছি সুবর্ণরেখা 1-এ। অপর্ণাদি বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। আর এই দেখো, প্রত্যেকটা কটেজের সঙ্গে না এরকম ফিক্সড বারান্দায় এরকম সিটিং এরিয়া আছে, যাতে দুটো ফ্যামিলি গেলে না বসে মুখোমুখি বিকেলবেলা গল্প করা যায়, সান্ধ্য আড্ডা দেওয়া যায়। আর প্রকৃতি পর্যটন কেন্দ্র মানে প্রকৃতি, মানে সবুজে ভরপুর। আর বৃষ্টিটা হওয়াতে না একদম মানে পাতা গাছগুলো যেন মনে হচ্ছে ধুয়ে গেছে, মানে সেটা না বারবার মনে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে যেটা দেখছো, এটা ডাইনিং হল, এইটা হলো করিডোর। দেখো, দাদারা সমস্ত ব্রেকফাস্ট করে এগিয়ে আসছেন ফাইনাল লাগেজপত্র নেওয়ার জন্য। তো দাদাদের সাথেও একটু কথা বলে নিলাম, তাদের মানে ট্যুরটা কেমন লাগলো, কেমন এনজয় করলেন 3 দিন। অসাধারণ। শুনলেন তো, কংক্রিটের এই শহর থেকে দুদিনের জন্য এই সবুজে ঘেরা জঙ্গলে তাদের কতটা আনন্দমুখর হয়েছে সফর। আর সঙ্গে যেহেতু আছে ছোটবেলার বন্ধু বা বাল্যবন্ধু যেটাই বলেন। তো দেখুন, প্রকৃতি পর্যটন কেন্দ্রটা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করে নিচ্ছি। গাছ তো বড় বড় আছে, আবার ছোট ছোট গাছ বসানো, এছাড়াও ফুলের গাছ আছে, কত হাঁস চড়ে বেড়াচ্ছে এখানে, মানে একদম প্রকৃতি যেন এখানে উজাড় করে দিয়ে বসে আছে। তো চলে যাচ্ছি বলে আর একবার পুরো সাইডটা একবার ঘুরে আপনাদের সঙ্গে নিজেও ঘুরে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, এইখানে দোলনা আছে, বসার চেয়ার আছে, বাচ্চারা খেলাধুলো করলে মায়েরা বসতে পারবে, স্লিপ আছে, মানে বাচ্চারা এসেও কিন্তু বোর হবে না। যাদের বাচ্চা আছে তারা নিয়ে আসতে পারবেন। আর এখানে অপর্ণাদি আমার দোলনার ছবি তুলতে ব্যস্ত। দাঁড়াও, একটু দোল খাই। প্রদীপদা, চন্দনকে ফোন করুন, বলে দোলনায় ছবি তুলতে হবে, তারপরে নাম দিতে হবে এটা কাপেল দোলনা। ও থ্যাংক ইউ, প্রদীপদাকে বলার আগেই প্রদীপদা ছবি তুলছে। এটা কি ভিডিও আছে? না, দাদাদের একটু ভিডিও করি, না, ওই দাদা একজন। চলো দোল খাও। আমি দারিংবাড়িতে গেলেও দোলনা করেছি, সব জায়গায়। আমার ছেলে বলে, মা তোমার ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। এগুলো এই সময় পাগলামো মনে হয়, কিন্তু এটা নয় পাগলামো। এই আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, বুঝলে একটু অফ করো। দুলছিল বনে, বলো বলো, মিষ্টি দিকে ধুলো না। চলো, এরপরে বেশি দূর হলে পয়সা। দোল দোল দোল, না দুজনে না তিনজনে। দোল দোল দোলনে, রাঙা মাথায় চিরুনি, বর আসছে হেঁটে হেঁটে, আর একজন ভিডিও করছে। এই আমি পেছন দিকে ভিডিও করি। হ্যাঁ, তুই দোলা। হ্যাঁ, তিনটে বাচ্চাকে। এইটা হলো মিষ্টিদি, বাংলাদেশে দেখবে যে আমাদের দুলিয়েছে এরকম। চলো, বাই বাই ডুলুং।
বাই বাই সুবর্ণরেখা। চলো খুব এনজয় করলাম। খুব, এই যে দেখা হওয়ার পরে যখন চলে যাই, আলাদা আলাদা হয়ে যাই, তখনই তো মনটা খারাপ লাগে না? যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরেকটা দিন থাকলে হতো। হ্যাঁ, মিষ্টিদি তো বললো আর একদিন থেকে যাই, কিন্তু আমার তো মন উঠে গেছে, ছেলে কলকাতায় এসে গেছে। আমারও ছেলের জন্য মন কাঁদছে। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। আপনার সঙ্গে তো পরিচয় হয়নি। এইটা হলো রিসেপশন। দাদা আপনার নামটা একটু বলুন। অর্ণব ঘোষ। ওকে, এটা তো 10 বছর হয়ে গেছে। হ্যাঁ 2013-তে। মোটামুটি খুব ভালো লাগলো, আপনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, আর খুব নিট অ্যান্ড ক্লিন, মানে এরকম জঙ্গল এরিয়াতে এরকম মানে আতিথেয়তা পেলাম। হ্যাঁ, মানে বুঝতে পারছেন তো, আমাদের যেতে ইচ্ছা হচ্ছে না, ভাবছি যে আর একদিন থেকে গেলে ভালো হতো। হ্যাঁ, আপনাদের আরো গেস্ট হাউস আছে, সেটা কোথায়? একটা হাতিবাড়ি গোপীবল্লভপুরে আছে, হ্যাঁ এর সামনে লোটাসুলিতে একটা আছে, আচ্ছা আর দীঘাতে আমরা তাজপুরে আছে। আচ্ছা আচ্ছা দাদা, এখান থেকে হাতিবাড়ি যেতে কতক্ষণ লাগে? এখানে 60 কিলোমিটার। 60 কিলোমিটার, অনেকটা। ওটা আপনার ঝাড়খণ্ড, বিহার আর বেঙ্গল বর্ডার। আচ্ছা আচ্ছা। আমরা সুবর্ণরেখা নদী আছে ওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা তো আমাদের যাওয়া হলো না। যাবেন অন্য কোনো সময় তো ওখানে। হ্যাঁ, ওখানে সাবিত্রী মন্দির আছে নাকি? এখানে ওখানে রামেশ্বর মন্দির। রামেশ্বর মন্দির আছে, হ্যাঁ হ্যাঁ, আর সুবর্ণরেখা নদীটা দেখা যায়। যাই হোক, আমাদের তো যাওয়া হলো না। আর রাজবাড়ির ভেতরে তো এন্ট্রি নেই না? ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর এই হলো সঞ্জয় দা, ভীষণ ভালো ব্যবহার, হাসি মুখ সবসময় পাবেন এরকম। হ্যাঁ, তো দাঁড়াও দাঁড়াও সঞ্জয় দা, দাঁড়াও। আপনারা যদি কেউ আসতে চান সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করতে পারেন, খুব ভালো। সঞ্জয় দা আপনার নাম্বারটা? আচ্ছা, এটা উঠে গেল, আমি পরে এটা করে দিয়ে দেবো। খুব ভালো লাগলো আপনার সঙ্গে, আপনাদের এত ব্যবহার ভালো। ঠিক আছে, ওকে, আসছি দাদা। তাড়াহুড়ো করছিলাম, কেন কি স্যাটারডেতে ডিপ্রেশন হওয়ার আছে, রাস্তায় যদি সবাই রেডি হয়ে গেছে এখন গাড়িতে ওঠার জন্য। না না, আর বকা তো অল টাইম খাচ্ছি। এই দেখুন, আপনাদের বলেছিলাম না যে কত সুন্দর পাতি হাঁস ঘুরে বেড়াচ্ছে। হাঁসগুলো এত সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে যে ওইগুলোকেও আমি চলে গেলাম, আর আমি যত ক্যামেরা নিয়ে এগোচ্ছি ওরা তত ভয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে। তো এইভাবে আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সবাই যতক্ষণে গাড়িতে উঠবে, দেখো বন্ধুদের গল্পই আর শেষ হচ্ছে না, আর আমারও ছবি তোলার আর মানে ইচ্ছে শেষ হচ্ছে না। তো আরেকবার আমি প্রকৃতি পর্যটন কেন্দ্র মানে ট্রাইবালদের যে মিউজিয়ামটা, সেটার দিকে এগিয়ে গেলাম। যদিও আমি আগে প্রথম ভিডিওতে বলেছি ঝাড়গ্রাম ট্যুরের যে এই ট্রাইবাল মিউজিয়ামটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। তো আরও একবার চলে গেলাম, ওদের একটা ওপেন এরকম থিয়েটার হল বা অডিটোরিয়াম আছে। এছাড়া ভিতরে খুবই মানে ট্রাইবালদের ইউজ করা জিনিসপত্র আছে, বা আমাদের বাংলায় ব্যবহার করা জিনিসপত্র সবই দেখেছিলাম। একদম এসি রুম, কষ্ট হবে না দেখতে। এই দেখুন, সকাল 11টা থেকে এটা খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত, আর সোমবার বন্ধ থাকে সম্পূর্ণ দিবস। তো অতএব খেয়াল রাখবেন, সোমবার আসলে কিন্তু এটা খোলা পাবেন না। এটা কি ঝাড়গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন সেই জন্য ক্রন্দন, না বন্ধুকে ছেড়ে চলে যাচ্ছেন? এই 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 অলক্ষণের কথা, হ্যাঁ এটা কেউ বলতে পারে না। ও করছি তো, ভিডিও করছি। ও মানে অসাধারণ ড্রামা, অসাধারণ ড্রামা, মানে একদম আর্টিফিশিয়াল অসাধারণ ড্রামা। ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। এইটা মানে লাস্ট ফিনিশিং দিতেই হবে। ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে এগোচ্ছি, যদিও ঝাড়গ্রাম রাজবাড়িতে এন্ট্রি নেই, মানে বাইরে থেকেই দেখতে হবে। বহির্দর্শন হবে। হ্যাঁ তাই হলো। তাই হ্যাঁ, ওই রাজবাড়ি কমপ্লেক্সে এই ঘরগুলো একটু জোরে বলুন। কিন্তু আমার ওই এরিয়াটা, আমাদের অনেক এরিয়াটা অনেক বেটার। গেট বন্ধ। না না, আগে আগে আগে
সামনে বাদিকে ঘুরে এইটা এন্ট্রি হলো কি? না 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 আরো দেরি আছে। গেট দেখতে হবে ওই যে এই যে ও। রাজবাড়ির গেট, এইটা কি ওই সামনের ওপর যাওয়া যাবে, তারপরে লোহার গেটটা আছে সামনে, পরের ডান ডানে দিকে পুকুর আছে, এর ভেতর অবধি ঢুকে যেতে পারবি। একটা পার্কিং রুম লাগানো আছে। এটা হচ্ছে না, এটা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা, এটা কার পার্কিং জোন? রাজবাড়ির দেখুন ঝাড়গ্রাম রাজবাড়ি ঢুকতে গেলে কি কি রেস্ট্রিকশন আছে বা যদি না মানেন তাহলে কত ফাইন আর ডিটেইলে সমস্ত কিছু দেয়া আছে ঝাড়গ্রাম রাজবাড়ির সম্বন্ধে। তো বাংলা ইংলিশ দুটো অক্ষরেই লেখা আছে, যার যেটা পছন্দ সেটা অবশ্যই পড়ে নেবেন। আর দেখুন এই যে আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানেই নেমে গেছি, গাড়ি কিন্তু ভেতরে এন্ট্রি নেই, 500 রুপিস ফাইন হতে পারে। তো আমরা ঝাড়গ্রাম গেটের ভিতরে আমরা না জেনে ঢুকিয়েছিলাম, কিন্তু এই এতটা ভেতরেও যায় না, বাইরে যে গেটটা আছে সেখানে। আর এইটা হলো সিকিউরিটি রুম, সিকিউরিটিতে দুজন ছিল কিন্তু তারা কেউ ইন্টারভিউ দিতে রাজি হলো না, মানে আমি যা জিজ্ঞেস করছি উত্তর দিতে লজ্জা পাচ্ছে, না তাদের নিষেধ আছে জানি না। তো আমরা এমনি ছবি তুলছিলাম দাঁড়িয়ে, তো আমি ডিটেলে সমস্ত কিছু জানি না, তো সেটা হেল্প করে দিল সুব্রত দা। দূর থেকেই দেখাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ি। আসলে এখন বর্ষাকাল ছিল আর গাছপালা বেড়ে গেছে, সেই জন্য পুরোটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর এখানে কটা রুম আছে কি আছে সমস্তটাই শুনুন সুব্রতদার মুখ থেকে, সুন্দর করে বলেছেন উনি। আর আমি আর অপর্ণাদি কয়েকটা সেলফিও কিন্তু এর সঙ্গে তুলে নিচ্ছি। রাজবাড়ি বলে কথা, কোনোদিন রাজবাড়িতে জন্ম হবে কিনা জানি না। আর এই যে সিকিউরিটিদের বলছি, কিন্তু ওরা না লজ্জা পাচ্ছে না, শুনতে চাইছে না, বলবে না, কিছুই বুঝলাম না। তো এমনি কিন্তু ক্যামেরা ছাড়া কিন্তু সিকিউরিটি দাদা কথা বলেছেন, তো সেটাই যে আমি বলে দিচ্ছি আমি যেটা শুনেছি। ওরা যদি না বলতে চায় ছেড়ে দাও, কেন কি বৃষ্টি নামছে, তখনই অলরেডি বৃষ্টি নামা শুরু হয়ে গেছিল। হ্যাঁ বলো, জিজ্ঞেস করো কি জিজ্ঞেস হ্যাঁ দাদা, এই আপনি যে শুনলেন রাজবাড়ির এখানে এন্ট্রির কি হলো, মানে এখানে এন্ট্রি নট অ্যালাউড। একমাত্র যারা এদের গেস্ট হয়ে থাকবে, এখানে হেরিটেজ হোটেল আছে, সেখানে তারাই খালি এখানে ভেতরে ঢুকতে পারবে। টোটাল এদের 14টা ঘর আছে, 4800 টাকা হচ্ছে মিনিমাম পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং ট্যাক্স। আর ম্যাক্সিমাম রুম হচ্ছে 6800 টাকা। একটা সুইট আছে, which consists of 2 bedrooms and a living room, আচ্ছা সেটা হচ্ছে 13,000 টাকা। আচ্ছা, সেটাতে তলাটাতে দুটো ফ্যামিলি থাকতে পারবে না? একটা দুটো ফ্যামিলি, দুটো বেডরুম আছে, আচ্ছা দুটো ফ্যামিলি থাকতে পারবে, দুজন 4জন। আর একটা লিভিং রুম আছে। গেস্ট রুমের মধ্যে এই যে বাদিকে দেখছো, হ্যাঁ এখানে দুটো ঘর আছে। হ্যাঁ সামনে রাজবাড়ির ডান দিকটাতে 6টা ঘর আছে হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরে। আর বাদিকে আছে হচ্ছে আরো 6টা ঘর, বাদিকে ওই সাইডে। আচ্ছা ঠিক আছে। দোতলায় রাজার উত্তর যারা বংশধর তারা থাকেন। এখন রাজার 2 নাতি আছে, 2 ভাই, তাদের পরিবার আছে, তারা ওপরটা পুরো অকুপাই করে আছে। আর মন্দির আছে? মন্দির আছে এই পাশেই, মন্দির সামনে। কি ঠাকুরের মন্দির? মন্দির রাধা কৃষ্ণর বিগ্রহ আছে। রাধা কৃষ্ণর বিগ্রহ। আচ্ছা, অনেকেই জানেন, যাই হোক, থ্যাংক ইউ দাদা আপনি ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমাকে দিও। কি বললেন? গাইড চার্জ আমাকে দিও। ওকে, আপনি যে নিয়ে এসেছেন এটাই অনেক। সুব্রত দা গাইডের কাজটা করে দিয়ে আমার বেশ উপকারী করে দিলেন। যাই হোক, রাজবাড়ি সম্বন্ধে যতটুকু জানলেন আমার মনে হয় অনেকটাই জানা হলো। এখানেই আছে হেরিটেজ হোটেল। তো এই যে রাজবাড়ির মেন গেটটা, এর বাইরে কিন্তু গাড়ি রাখতে হয়, এর ভেতরে গাড়ির কোনো এন্ট্রি নেই। তো আমরা এরকম সাইডে গাড়ি রেখেছি, সত্যজিৎদার গাড়ি দাঁড় করানো রয়েছে, এই পাশে আমারও গাড়ি দাঁড় করানো রয়েছে। আর এইগুলো হলো সরকারি দপ্তর থেকে সমস্ত কিছু। আর এখানে নোটিশ সমস্ত দেয়া রয়েছে, কি কি করলে কি কি ফাইন হতে পারে। তো নোটিশটা অবশ্যই পড়ে ঢুকবেন রাজবাড়িতে, তাহলে কোনো সমস্যা হবে না। তবে রাজবাড়ি কিন্তু গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরের থেকে যতটা ছবি তোলার সেইটুকুই তুললাম। যাই হোক, সবুজটাই তো ভালো লাগছে, রাজবাড়ি না দেখতে পারলাম। তারপরে চলে আসলাম রাজবাড়ির স্নানের ঘাটে। স্নানের ঘাটটাও কিন্তু খুব সুন্দর করে বাঁধানো। আর এইটা হলো ঝাড়গ্রাম রাজবাড়ির কিন্তু ট্যুরিস্ট কমপ্লেক্স, এটা কিন্তু সরকার দ্বারা পরিচালিত। তো এখানে ভেতরে তো এন্ট্রি নেই, তো বাইরের থেকেই দেখুন অ্যাকোরিয়াম
অ্যাকোরিয়ামের ছবিটা একটু তুলে নিলাম। আর কেমন কমপ্লেক্স আমি জানি না, ভেতরে ঢুকলে জানা যাবে। তো ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স দেখতে দেখতেই হঠাৎ দিকে ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। এবার এতটা পথ কলকাতা ফিরতে হবে, বর চেঁচামেচি করছিল বলে উঠেই পড়লাম। তার আগে বললাম যে একটুখানি তাদের স্নানঘাটটা দেখালাম, তো পুষ্করিণীটা দেখাবো না? পুষ্করিণী মতলব কি? মতলব হলো পুকুর বা পন্ড। তো যাই হোক, এই এত সুন্দর এত বড়, যদিও গ্রিলের ভেতর থেকে ভালো করে পুরোটা ওঠেনি, কিন্তু অনেক বড় এই পুকুরটা, সুন্দর করে বাঁধানো ছিল। আর দেখো, ঝাড়গ্রামেও কিন্তু দুর্গাপুজো হয়, দুর্গাপুজো তো কাছে এগিয়ে এসছে, তখন প্যান্ডেল চলছিল এন্ড অফ সেপ্টেম্বর, তো সেটাও দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো সবুজ কাকে বলে, সবুজে ঘেরা ঝাড়গ্রাম ছেড়ে যেতে একদম মন চাইছিল না, কিন্তু চলে তো আসতেই হবে। একে ডিপ্রেশন, তারপরে ছেলে ভুবনেশ্বর থেকে কলিগদের নিয়ে আজকে ফ্রাইডেতে রাত্রেতেই কলকাতা ফিরছে, তারা কলকাতা সাইট সিন করবে, কিন্তু ডিপ্রেশনে কতটা কি করতে পারবে জানি না। প্রদীপ দা, সুব্রত দা, বাই বাই ঝাড়গ্রাম। বিউটিফুল ঝাড়গ্রাম, হ্যাঁ সুন্দরী ঝাড়গ্রাম, হ্যাঁ, সবুজের ঝাড়গ্রাম। সবুজের ঝাড়গ্রাম বলতে বলতে দেখুন আকাশে ঘন কালো মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অলরেডি চালু হয়ে গেল। আর আমার কর্তামশাই টেনশানেই বেশ গাড়ি চালায়, তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তো বৃষ্টি দেখতে দেখতেই আমরা কলকাতার উদ্দেশ্যে এগিয়ে আসছি। তো এইভাবেই আমরা আসছি, হঠাৎ করে আবার রাস্তায় হয়ে গেল এক সমস্যা, সেটা কিনা সত্যজিৎদার গাড়ি আটকে দিল পুলিশ। কি কারণ সেটা জানতে সুব্রতদা আর প্রদীপদা দুজনেই নেমে গেলেন। আমরা এসে গেলাম প্রথম টোল প্লাজাতে। তারপরে বৃষ্টি তো হয়েই চলেছে। টোল প্লাজায় আমাদের তো ফাস্ট্যাগ করা রয়েছে, তো ঢুকলেই তাড়াতাড়ি ছাড়া পাওয়া যায়। তো টোল প্লাজায় টোল দিয়ে নিয়ে আবারও আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর পিছনের গাড়িটাকে হঠাৎ করেই দেখতে পাচ্ছি না। ওটা দাঁড়িয়ে গেল কেন মাঝখানে? আপনারা তো নামলেন। ওটা স্পিড লিমিট ক্রস করেছিল, সেই জন্য ওটাকে ধরে চালান কেটে 1000 টাকা নিয়ে নিল। বললো ওখানে কি মসজিদ আছে, সেই জন্য স্পিড লিমিট 50। আর এমনিও তো মানে এনএইচ যে কোনো হাইওয়েতে এখন স্পিড লিমিট করে দিয়েছে না? এখন করেছে, এই তো সব হাইওয়েতেই করেছে। আর এমন একটা স্পিড লিমিট করেছে, কত করেছে? হাইওয়ে থেকে অত আসতে যাবে কি করে? 60 কোথাও 80 কোথাও। এইটা জানবো কি করে কোন জায়গায় কতটা আছে? লেখা আছে, হ্যাঁ। লেখা থাকে। যাই হোক, ওটা স্কিপ করে গেছে আর বৃষ্টিও নেমেছে। কিন্তু কথা হচ্ছে যে ওই স্পিডে তুই কি গাড়ি চালাবি? হাইওয়ে স্পিডটা করা উচিত না। তাহলে হাইওয়ে করার কি দরকার ছিল? সেটাই হলো। ছাড়লো, যেখানে 100 হ্যাঁ, এগিয়ে গেছে। এই গেল। 100 উপরে তো ইজিলি চালানোর কথা। না, এখন আলটিমেটলি 1000 টাকা ফাইন দিতে হলো। হ্যাঁ, 1000 টাকা দক্ষিণা দিয়ে এখন ছেড়ে দিয়েছে তো? হ্যাঁ ছেড়ে দিয়ে চলে গেছে। পেছন তো দেখলাম না, গাড়িটা মনে হচ্ছে বেরিয়ে গেছে। বাবা খেয়ালি করলাম। বাইরে প্রচন্ড দুর্যোগ বৃষ্টি, তার মধ্যেও মানে এত বন্ধু প্রীতি যাকে বলে, ছোটবেলার বন্ধু, এরা তো মোটামুটি সবাই সঙ্গে সাক্ষাৎ হয়। দেখুন এই দাদা আপনার নামটা বলুন। হ্যাঁ, হ্যাঁ, এই সুব্রতদা দেখুন বন্ধুদের দেখার জন্য চলে এসছে এই দুর্যোগের মধ্যে। আর এটাই ভালো লাগছে, একেই বলে নদী নাল। ভাগীরথী এই দুর্যোগ পার হয়েছিল, কেউ ছোট ভাগীরথী পার হয়ে এখানে এসে আমার সঙ্গে দেখা করছে। যদি বন্ধু হতে হয় এইভাবে হতে হয়, তাই না? একজন তো খুবই কান্নাকাটি করেছে, সেটাও আসবে ভিডিওতে। বন্ধু ছেড়ে দিচ্ছে বলে আবার বললে এখনই আবার ঠোঁট ফোলাচ্ছে, মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, সেটা কতটা আর্টিফিশিয়াল কতটা ন্যাচারাল। এই যে বন্ধুপ্রীতি মাঝে মাঝে আমার চোখ এড়ায়নি। যাই হোক, দাদা আপনার কেমন লাগছে এত বন্ধুদের একসঙ্গে? আরে সেনদা আপনি কাছে আসুন, কেমন লাগছে? মানে ছোটবেলার বন্ধুদের সাথে সাক্ষাৎ হওয়াটা, এটা সত্যি কারোর সঙ্গে তুলনা করা যায় না। এই তুমি নেমেছো? ও, আমি ভাবলাম মিষ্টিদি নামবে না। যাদের এদের বন্ধুত্ব দেখে মিষ্টিদি নেমে গেল এই বৃষ্টিতে। চলো, আচ্ছা আমি বলে দিই, এ হলো অপর্ণাদি, এটা মিষ্টিদি,
সেনদা, আমাদের সবার সেনের ওয়াইফ, অপর্ণা হচ্ছে প্রদীপের ওয়াইফ, প্রদীপদার ওয়াইফ, আর এ হচ্ছে চন্দনের ওয়াইফ। হ্যাঁ আমাকে চেনে। আর এ আর হলেন ব্যাচেলর আমরা চারজন। আর এ হলেন আমাদের প্রিয় নন্দনদা। নন্দনদা টুপি পরে আছে যার জন্য মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। আচ্ছা, সুব্রত দা, হ্যাঁ ইনি ত্রিপাঠী দা। আচ্ছা, এ হলেন আমার বয়ফ্রেন্ড কাম আমার হাজবেন্ডের বন্ধু। হ্যাঁ, কিন্তু বয়ফ্রেন্ড হলেও আমার পাত্তা দেয় না কিন্তু। হ্যাঁ যাই হোক, আর ইনি হলেন আমার হাবি নন্দনদা। হ্যাঁ সারা জীবন খাচ্ছে খাবি। অনলি হাবি প্রদীপদা। আর ইনি হলেন আমাদের মানে ভীষণ জলি অ্যান্ড খুব মানে কি ওটা কি অ্যাক্টিভ দাদা, খুব এনার্জেটিক ভাইবো সত্যজিৎ দা। হ্যাঁ, নেক্সট ট্যুর প্ল্যানটা কে করবে, সত্যজিৎ দা না সুব্রত দা? গড় পঞ্চগড় না দাদা, আপনি করুন একটু, আমাদের ভিডিও কোনো আসবে সেটা দেখে আপনি প্ল্যান করুন। আর আপনি অবশ্যই রঞ্জনাদিকে বুক করবেন আগে থাকতে। কেন বউকে ওকে বুক করতে হয়? হ্যাঁ, না হলে বউ পাত্তা দেবে না। অসুবিধা হলো ত্রিপাঠী মাঝে মধ্যে কাজ পড়ে যাবে, আসতে পারে না, তো যদি প্ল্যানটা করে ও ছাড়া বাকি সবাই আসবে। না, ওই জন্যই তো দাদাকে বললাম প্ল্যান করার কথা। হ্যাঁ, এই জন্য দাদাকে আপনাকেই দিলাম। কি সুব্রতদা ঠিক করলাম না? এবার যে দায়িত্ব দিল তাহলে তাকে যেতেই হবে পজিটিভলি। মেদিনীপুরে কোনো একটা ফরেস্ট বাংলো আমাদের জন্য বুক করা যাবে। ও মেদিনীপুরের লোকাল সব জানাশোনা আছে। ফরেস্ট বাংলোগুলো অসাধারণ হয় এবং মেদিনীপুরে এরকম কয়েকটা আছে। একটা ফরেস্ট বাংলো বুক করবে, আমরা মেদিনীপুরে আসবো। হ্যাঁ, মেদিনীপুর ডিস্ট্রিক্টে কোথাও আমরা আসবো, সেখানে আমরা হইহুল্লোড় করে থাকবো। যে খুশি হয় ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই আর কি। তাহলে এটাই কথা রইলো, নেক্সট প্রোগ্রাম এটা। আচ্ছা, এবার এদের কজন শুধু পুরুলিয়া মিশনের বন্ধুদের ছবি তুলে দিই একটা। প্রচণ্ড দুর্যোগ, তো এরকম একটা শেডের মধ্যে দাঁড়িয়ে আছে, তো বললাম তোমরা সবাই দাঁড়িয়ে যাও। তো 8 বন্ধুকে নিয়ে আমি স্টিল ছবিও কিন্তু এদেরকে তুলে দিলাম। তো কি খুশি দেখুন। তো স্টিল ছবি তুলে নেওয়ার পরে দাদা দেখুন আমাদের সবাই জন্য গিফট নিয়ে এসছে। অন আছে তো? ও দেখুন দাদা এই বৃষ্টির মধ্যে আমাদের জন্য নিয়ে এসছে। আমি আসছি তো, দাদা আসছে তো? অন আসছে তো, তোমার অন করা কি? অন করো, মিষ্টি নিয়ে এসছেন। মানে আমার কথা শুনে বুঝতে পারছেন তো, ছোট বন্ধুদের পেয়ে এত আপ্লুত হয়েছে যে আমার ক্যামেরাটা অন করা আছে কিনা সেটা দেখে ভিডিও করার মতন ফুরসত নেই। তো যাই হোক, এটা তুলে নিয়ে আমি সাইডে সরে গেলাম। তারপরে সে আমাকে একেবারে স্পেশাল ইয়েতে নিয়ে আসছে, হাইওয়েতে তুমি এইভাবে একটু রং সাইড দিয়ে উঠবে না। তারপরে চলে আসলাম কোলাঘাটে এক্সপ্রেস ধাবাতে। আমরা সাধারণত শেরে পাঞ্জাবে খাই কোলাঘাটে, কিন্তু এইবার চলে আসলাম এক্সপ্রেস ফুড প্লাজা বা এক্সপ্রেস ধাবা। কোলাঘাট এক্সপ্রেস ধাবাতে চলে এসেছি, বাইপাসের ওপরেই, মানে শেরে পাঞ্জাবের ঠিক একটু আগে। তো এখন আমরা ঢুকছি, বৃষ্টি পড়ছে তো বেশিক্ষণ আমি তুলতে পারছি না। হ্যাঁ, তো আমরা এখন এগোচ্ছি। চলো চলো আগে আগে চলো। হ্যাঁ, এই যে সামনে এগিয়ে যাচ্ছে অপর্ণাদি, আর তিনিও গাড়ি ব্লক ঠক করে এগোলেন। এটাই হলো এক্সপ্রেস ফুড প্লাজা। আমরা সবসময় খাই শেরে পাঞ্জাবে, তো এই ফার্স্ট টাইম আমরা এক্সপ্রেস ফুড প্লাজাতে আসলাম। মানে অনেকেই হয়তো এর আগে খেয়েছেন। তো বৃষ্টি এত পড়ছে যে স্ট্যান্ডে মোবাইল রাখা সত্ত্বেও কিন্তু হাত কাঁপছে, মানে স্লিপ করে যাওয়ার ভয়ে। তো আস্তে আস্তে অপর্ণাদি ওপরে উঠে গেল, আমিও উঠছি। তারপরে দেখলাম না, ভেতরে তো বসার জায়গায় এসি আছে, এছাড়া ওপেন এরিয়াও কিন্তু প্রচুর সুন্দর গাছপালা দিয়ে সাজানো টপ করে। তাছাড়া এই করিডোরটার মধ্যেও কিন্তু সিটিং এরিয়া আছে, অনেক লোকজন হলে রিল্যাক্স করতে পারে, গল্প করতে পারে, তারপরে খাওয়া দাওয়া করতে পারে। তারপরে ঢুকতে যাব, হঠাৎ দেখি ডান দিকে চায়ের সরঞ্জাম, মানে যেটা ওই তন্দুরি টি এখন বানানো হয় সেই তন্দুরি টি এর সরঞ্জাম। আমাদের তার মানে সন্ধ্যেবেলা হয়তো তন্দুরি টিও পাওয়া যায়। তো এইভাবেই আমরা ভেতরে ঢুকে গেলাম। তারপরে খুঁজে পাচ্ছি না এত লোকজনের মধ্যে। তারপরে নন্দনদা আমাকে হাই করে বললো যে এখানে কেন, আমরা তো অনেকজন, তো ওই জন্য একটা বড় সিট নেওয়া হয়েছে। তো প্রথমেই চলে গেলাম ওয়াশরুমে, আর ওয়াশরুমটাও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাই, এত নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর।
এখানে কিছুটা সিটিং এরিয়া আছে যদি এক্সট্রিম ভিড় হয়ে যায়। শোনো, তুমি আছো বলে দেখুন এক্সপ্রেস ফুড প্লাজার পেছনটাতেও কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন করা, হয়তো পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো যাই হোক, ওয়াশরুমটায় ঢুকে গেলাম। ওয়াশরুমটায় এখানে আছে হ্যান্ড ড্রায়ার, তারপরে লিকুইড সোপ, হয়তো টিস্যু পেপার, তারপরে দেখুন এখানে 12টা বেসিন বসানো আছে, কল, লিকুইড সোপ, আর টয়লেটটা মানে একেবারে ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন। ওপরে হাওয়া, লাইট, কোনো কিছুর অভাব নেই। আর এই একজন দিদি বা মাসি যাই বলুন, মানে একজন ইউজ করে যাওয়ার সঙ্গে সঙ্গেই একদম মুছে নিচ্ছে বা পরিষ্কার করে নিচ্ছে প্রত্যেকটা টয়লেটকে। তো আমার ভিডিও করতেও খারাপ লাগছে, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে বলতে নেই। আচ্ছা এয়ারক্রাফটের টয়লেটও মানে হার মানাবে, এতটাই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন সামনে থেকে দেখালাম, তবে আমি আর করছি না, তো আপনাদেরকে একদম পুরো ওয়াশরুমটা দরজা খুলেই দেখাচ্ছি যে কতটা নিট অ্যান্ড ক্লিন। মানে শুধু মাসি মুছছে তাই নয়, দেখুন একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম নোংরা নেই, আর সুন্দর একদম ফ্যান চলছে। তো ওই জন্য আরেকবার ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করেই নিলাম। আর এইটাও দেখুন ফ্লোরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জল টল পড়ে নেই। আর ওয়াশ বেসিনগুলো একটু আগে সবাই ইউজ করেছে, তো মাসি সমস্ত মুছে ক্লিন করে নিচ্ছে। তো দেখলেন তো কত সুন্দর এক্সপ্রেস ধাবাতে ওয়াশরুমটা। সেরে পাঞ্জাবেও আছে, কিন্তু এরকম লোক দিয়ে পরিষ্কার করানো হয় না ইনস্ট্যান্ট। তো আমরা বেরিয়ে আসলাম, কেন খাবার অর্ডার করেছে সবাই, খেতে তো হবে, খিদেও পেয়ে গেছে, সবাই বসে গেছে। নন্দনদা, আর তো কয়েক ঘন্টা একসঙ্গে আছি, দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে? বউর কাছে যাবেন বলে? না, বউয়ের কাছে যাবেন বলে আনন্দ হচ্ছে, তাই না? মিষ্টিদের কিন্তু দুঃখ হচ্ছে, তাই না? সবার মোটামুটি খাবার অর্ডার করা হয়ে গেছিল। আসলে সেরকম বিশেষ কিছু খাবার না, সবাই ধোসা খেয়েছে, আর আমি খেলাম ছোলে বাটুরা বা চানা বাটুরার। ফ্যানটা দেখুন কি বিশাল ফ্যান, এরকম না স্টেশনে দেখা যায়। আমি এই ফ্যানটা এখানে দেখলাম, তো সেই ফ্যানটারও ছবি তুলে নিতে ভুল করলাম না, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন ফ্যানটা চালু করে দিয়েছে, ঘুরছে। আর এই ফ্যান সেম এর থেকেও মানে বড় ফ্যান আমি দেখলাম মোগলসরাই স্টেশনে বেনারস থেকে ফেরার পথে। তো দেখুন সবাই মানে খাবার অর্ডার করে বসে আছে, কখন খাবারটা আসবে। আর বসে থাকা মানে তো গল্প, মোবাইল, এইসবই চলছে। নন্দনদা স্যাটারডে ছিল বলে নন্দনদা দই ভাত খেলেন। মিষ্টিদিকে বললাম একটু তাকিয়ে হাসো, তো মিষ্টিদিরও মনটা খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশ চলে যাচ্ছে এখন। তো যাই হোক, এই করতে করতে সুব্রতদার রুটি এসে গেল, মানে নান রুটি এসে গেল, আর ডাল মাখানি। সুব্রতদা এই দুটো জিনিসই খাবেন, তো সেটাই নিয়ে নিয়েছে। আর বাকি সবাই নিয়েছে মশলা ধোসা, আর আমি নিয়েছি ছোলে বাটুরা। আর এই যে দই আর পরোটা, দই আর একটা কি জানো নন্দনদা খেলো, বললাম দই ভাত খেতে পারতেন। আর আমার হাজব্যান্ড নিয়েছে এই যে ইডলি নিয়েছে প্রথমে, তারপরে আবার খেয়েছে ধোসা, মশলা ধোসা। তো ইডলিও হয়ে গেল। আর এদিকে সুব্রতদার খাবারটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই বলছে যে তুই খাওয়া শুরু করে দে, তো খেয়ে নিল। আর নিয়েছিলাম সোডা লাইম, যেটা মানে অসাধারণ। এটা তো আমার মানে যে হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাই আমার এটা প্রথমে লাগেই। তো সবাই জন্যই এটা অর্ডার করা হয়েছিল। তো দেখুন সবাই রয়েছে 10 জন মতন, সেই 10 জন আর সোডা লাইম এখানে সাজিয়ে দিল সত্যজিৎদা বলছে আমি সাজিয়ে দিচ্ছি, তুমি ছবি তোলো। তারপরে এসে গেল যথারীতি আমার ছোলে বাটুরা। এটা ছবিতে কিন্তু এত বড় লাগছে না, বিশাল বড়। তো ওইটা তো আমি পুরো খেতে পারবো না, সবাইকে বললাম একটু টেস্ট করতে। মানে অসাধারণ করেছে, যেরকম চানা মশলাটা বানিয়েছে সেরকম ছোলে বাটুরা, মানে একটা খেলেই পেট ভরে যায়। তো আমি সবাইকে একটু শেয়ার করলাম, ওরাও আমাকে ধোসা শেয়ার করলো, আমার হাজব্যান্ড ধোসা, ইডলি সব কিছু শেয়ার করলো। এই সব খেতে খেতে পেট একদম ঢিপ হয়ে গেল। তো সবাই খাওয়া দাওয়া মোটামুটি চুপচাপ খাচ্ছে। সবার এদিকে মশলা ধোসা এসেও গেছে, তো গল্প করতে করতে খাওয়া, মানে বেশ আনন্দ হচ্ছিল। সবাই খাওয়া দাওয়া করছে। আমার হাজব্যান্ডের ধোসাটা একটু পরে দিতে বলেছে, সে ইডলি শেষ করতে পারেনি। খাওয়া দাওয়া এতটাই মানে মন পছন্দ হয়েছে, খাওয়ার পরে আবার বসে রিল্যাক্স করছে, সবাই একটু গল্প আড্ডা মারছে, একটু কথাবার্তা বলছে। দেখুন সবাই এই করিডোরে যে চেয়ারগুলো পাতানো আছে সবাই একটু গল্প করছে, মানে ছেড়ে যেতে মন চাইছে না আর কি। আর আমি তখন দেখলাম বাবা এক্সপ্রেস ফুড প্লাজাতে এসছি, আর এই এক্সপ্রেস ট্রেনের যে ইঞ্জিনটা সেটা তুলবো
না, তো সেই জন্য আমি সেই বৃষ্টির মধ্যেই নেমে গেলাম। তো হাত কাঁপতে কাঁপতেই আমার ছবি তুলে নিলাম, একটা স্টিল ছবিও তুললাম। তারপরে নিজের ছবির সঙ্গে এক্সপ্রেস ট্রেনটা ঠিক মতন আসছে না, আসলে বৃষ্টির জলও পড়ছে। তো আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটা ছবি তুলে দাও। সে বললো তোমার শখ মন্দ নয়, বৃষ্টির মধ্যে গিয়ে ছবি তুলতে হবে। তুলে অবশ্য দিল, এই যে সেলফি তুলছিলাম, কিন্তু সেইভাবে হচ্ছে না। তারপরে আবার দেখি সে বসে গল্প করছে, সবার সঙ্গে রিল্যাক্স করছে। আসলে খেয়ে দিয়ে আর গাড়ি চালাতে মনে হয় ইচ্ছে হচ্ছে না। এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি মানে একদম বাজে ওয়েদার। তারপরে ছেলে চলে আসবে, মানে সব কিছু নিয়ে সবাই একটুখানি হাঁটাচলা করছে, গল্প করছে, কেউ বসে গল্প করছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে। আর আমার তো কাজ ওই একটাই, ঘুরে ঘুরে সবার ছবি তুলছি, ভিডিও করছি। এই করতে করতে তারপরে আমরা এক্সপ্রেস ধাবা থেকে রওনা দিলাম। আর যখন রওনা দিলাম দেখুন কি পরিমাণে বৃষ্টি, মানে সারা রাস্তাতেই বৃষ্টি পেয়েছি। বৃষ্টির মধ্যে আবার প্রদীপদা ছবি টবি তুললো। আর এই এক্সপ্রেস ফুড প্লাজার থেকে বেরোনোর সময় কাচের মধ্যে জল ছিল, সেইভাবেই আমি তুললাম, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর এইভাবে দেখুন মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, ভাবছি কলকাতার দিকে যত এগোবো তত হয়তো বৃষ্টি কমে যাবে, কিন্তু না, মুষলধারে বৃষ্টি। আসলে এটা তো ডিপ্রেশন হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থেকে দেখতে তো ভালোই লাগে, কিন্তু যে চালায় তার তো খুবই অসুবিধা হয়। তা যাই হোক, এইভাবে আমরা মোটামুটি এসে গেলাম ডানকুনি পর্যন্ত। তারপরে এখানে লাস্ট টোল প্লাজা আমরা পার হয়ে অবশেষে দক্ষিণেশ্বর কালীমা ভবতারিণী মাকে দর্শন করতে করতে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। বৃষ্টির কিন্তু এতটুকু বিরাম নেই, যে রাস্তায় ভেবেছিলাম আবার একটু দাঁড়িয়ে চা খাবো, আবার বন্ধুরা এক জায়গা হবে, কিন্তু সেটা না। সত্যজিৎদার গাড়ি আগে আগে যাচ্ছে। আর এই যে দেখুন আমরা উঠে গেছি দক্ষিণেশ্বর নিবেদিতা সেতুতে। তো সেখান থেকে আমরা এরপরে চলে আসলাম নিউ টাউনে। আগে সল্টলেকে সুব্রতদের নামালাম, তারপরে প্রদীপদা আর অপর্ণাদিকে নামিয়ে, আর নামানোর সময় বৃষ্টি হচ্ছে বলে আর ছবি তুললাম না। আগের ছবিগুলো দিয়েই এই ঝাড়গ্রাম ট্রিপের 3টে ভিডিও, থার্ড ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের এতটুকু ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেন কি নেক্সট যে ভিডিও আসবে সেটা হলো আমার বারাণসীতে গেছি, গয়া বেনারস। সেই বেনারসের ভিডিও, বন্ধুদের সমস্ত পুরনো ছবি আর একবার মনে করিয়ে দিয়ে আমি ভিডিওটা আজকের মতন শেষ করছি। আর বেনারস তো শুধু ঘোরা না, গয়াতে গেছিলাম বাবা মা শ্বশুরকুল পিতৃকুল মাতৃকুল সবার পিণ্ডদান করতে। আর তারপরে ওখান থেকে কাশী বিশ্বনাথ মা অন্নপূর্ণা দর্শন করার জন্য আর কাল ভৈরব দর্শন করার জন্য আমরা চলে গেছিলাম। সেখানের খাওয়া দাওয়া ঘোরা, যদিও আমার বেনারস ঘোরা পুরো কমপ্লিট হয়নি, আবার হয়তো কোনো একদিন বেনারস ট্যুর করব, তো সেই ভিডিওটাও আমার আস্তে আস্তে আসছে। এরপরে তো পুজো এসে গেল, সবার পুজো খুব ভালো করে কাটুক। বন্ধুদের দেখুন আর একবার ছবিটা তুলে দেখিয়ে দিলাম, তাদেরও দেখলে ভালো লাগবে। খাওয়া দাওয়া তো থাকবেই, আর পুজোর খাওয়া দাওয়া, ঘোরা, আমাদের কমপ্লেক্সের পুজো, তাদের ভোগ, কিভাবে পুজো অনুষ্ঠান হয়, সমস্ত কিছুই থাকবে। তো দেখতে থাকবেন আমার রসে বসে বাঙালিয়ানা চ্যানেলটা, পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার আরও ভালো লাগবে। আর কমেন্ট করলে তো আরও বেশি মোটিভেটেড হব আমি। তাহলে আবার কোথাও যাব বা কোথাও রান্না তো আমি করব, যদিও এখন একটু মানে ইরেগুলার হয়ে যাচ্ছে আমার রান্না, কিন্তু এই সমস্ত এডিটিং করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তার মধ্যে ঘোরাফেরা থাকে, বাইরের নয়েজ থাকে, সেই জন্য আমি এডিটিং করতে পারি না। আর ঘুরতে যাব, ঘোরার মজাটাও তো নিতে হয়। সেই তো ঝাড়গ্রামের কনকদুর্গা মায়ের মূর্তি দিয়ে ঝাড়গ্রাম ট্যুরের তৃতীয় ও শেষ পর্বের ভিডিওটা এইবারের মতন শেষ করছি। আবার নেক্সট ভিডিও আসবে বেনারস পর্ব। তো সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।
We'll be right back.